মেন্টাল পেশেন্ট, সাইকো পেশেন্ট হয়ে গেছে, বিশেষ করে শুভেন্দু আর সুকান্ত। এই দুটোর কথাবার্তা শুনে মনে হচ্ছে এদের মনোরোগ বিশেষজ্ঞ দিয়ে চিকিৎসা করতে হবে, তা না হলে এদের রোগটা সারবে না। আমি বিজেপির যারা সেন্ট্রাল গভর্নমেন্টের যারা দায়িত্বে আছেন বা কেন্দ্রের বিজেপি নেতারা আছেন, এখানে যারা দায়িত্বে আছেন তাদের বলবো, পশ্চিমবাংলা ভালো মেন্টাল হসপিটাল আছে, এই দুজনকে অন্তত কিছুদিনের জন্য অন্তত ট্রিটমেন্ট করা ভালো। অশিক্ষিতটার উত্তরে কি বলবো আমি? শুভেন্দুদা বলেছে জঙ্গিদের সঙ্গে ওর যোগাযোগ আছে, এই জন্যই বলেছে তো কথাটা। খারাপটা কি বলেছে? তার জন্য সাইকো পেশেন্ট বলছে, তার জন্য শুভেন্দুদাকে নাকি কি হাইকোর্টে নিয়ে যাবেন, ও এক বাপের বেটা নয়, এইসব বলেছে না, লিগ্যাল অ্যাকশন নেবেন। ওকে আগে বলুন তো যে সাইকো পেশেন্ট এই কথাটা লিখতে, ওকে বলুন। ও তো ফেক একটা কোত্থেকে উচ্চ মাধ্যমিকে একটা সার্টিফিকেট নিয়ে এসছে আর গ্র্যাজুয়েশনে একটা সার্টিফিকেট নিয়ে এসছে। ওর বয়স তো 52 বছর, 42 বছর বয়সে ও নাকি উচ্চ মাধ্যমিক পাশ করেছে। আবার 2016 সালে ও এমএলএ হয়েছে, তো এমএলএ যখন হয়েছে আবার ও কবে কি করে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করলো? 2018 সালে রাজস্থানের কোথ থেকে নাকি কোন কলেজ থেকে নিয়ে এসছে এটা গ্র্যাজুয়েশন। যত যেমন পিসিটার ফেক ডিগ্রি, ভাইপোটার ফেক ডিগ্রি এমবিএ, আর ঠিক সেরকম তার দলের চাঁদা চামুন্ডাগুলোর একই অবস্থা। ও মমতা ব্যানার্জি এগেন্স্টে করুক না। ও যে বলছে আমি এক বাপের ব্যাটা নই, তো আগে বাপটা কে সেটা তো মমতা ব্যানার্জিকে বলতে হবে। মমতা ব্যানার্জি জানে যে ও বাঘের বাচ্চা না মানুষের বাচ্চা, ওর বাপ বাঘ না মানুষ। কারণ মমতা ব্যানার্জি তো ওকে বলেছিল বাঘের বাচ্চা, মানুষের বাচ্চা তো বলেনি। আর ওকে বলেছিল যে তুই বোম বাঁধিস, তো বোম কারা বাঁধে? সাধারণ মানুষ বাঁধে? জঙ্গি সন্ত্রাসবাদীরাই তো বোম বাঁধে। তো ও যদি কেস করতে মমতা ব্যানার্জির এগেন্স্টটাকে করুক না। আমি বোঝাতে পারছি কথাটা? তবেই তো বোঝা যাবে যে এক বাপের বেটা, সে বাঘ হোক আর মানুষ হোক। শুভেন্দু অধিকারীর মৃত্যু মির্জাফরের মতো হবে। মির্জাফর যতগুলো আমাদের রাজ্যে বা আমাদের দেশে এসেছে তাদের মৃত্যু হয়েছে, অপঘাতে তেমনি মৃত্যু হবে শুভেন্দু অধিকারী। প্রকাশ্য মঞ্চ থেকে শওকত মোল্লার বার্তা কি বলবেন? শকুন হিসাবে গরু মারে? ও হচ্ছে মির্জাপুর ছিল মুসলমান, ও মুসলমান, তাও বিশ্বাসঘাতকতা ওর মধ্যে থাকতে পারে, শুভেন্দু দা থাকবে না। শুভেন্দু দা একজন কট্টর হিন্দু বা তো সনাতনী হিন্দু আছেন। বিষয় হচ্ছে যে আজকে এই জেহাদি পানার ফলে আজকে দক্ষিণ চব্বিশ এই অবস্থা। ও জবাব দিতে পারবে 1981 সালে 74.81% হিন্দুটা কোথায় কমে 56% এসছে? কোথায় গেল 18-19%? ওর মতো জেহাদি সন্ত্রাসী এই সমস্ত নেতাগুলোর জন্য বাংলাদেশ থেকে বাইরে থেকে প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারীদের নিয়ে এসে ওরা এখানে ভোটার সংখ্যা বৃদ্ধি করেছে, তাদেরকে ফেক আধার কার্ড, ফেক ভোটার কার্ড করে দিয়েছে যাতে নিজেদের রাজত্ব কায়েম করা যায়। কোথায় গেল ক্যানিং এর হিন্দুগুলো? কোথায় গেল তারা? মগরাহাটের হিন্দুগুলো? ফলতাতে জাহাঙ্গীর খান বাইরে থেকে রোহিঙ্গা এনে বসে রেখেছে, শওকত মোল্লা ওই দিক দিয়ে ঘটিয়া শরীফে রোহিঙ্গা এনে বসে রয়েছে। কোথায় তারা এখন? সব ভোটার কার্ড আধার কার্ড করে দিয়ে ভারতের নাগরিক করে দিয়েছে। তো এর তো হিসাব হবেই। শুভেন্দু অধিকারীকে কিছু করতে হবে না, সুকান্ত মজুমদারকে কিছু করতে হবে না, অভিজিৎ দাস বাবুকে কিছু করতে হবে না। যা করার গোয়েন্দা সংস্থাগুলো করবে। এবং ও যে বলছে না শুভেন্দু তার মৃত্যু কামনা করছে, আমি বলে যাচ্ছি, মিলিয়ে নেবেন। ওর এই জেলের ভাত খেয়ে ওর মরতে হবে, দেখে নেবেন। দাদা, কিছুদিন আগে ক্যানিং থেকে গ্রেপ্তার হয় কাশ্মীরি জঙ্গি ধৃত জাভেদ আহমেদ মুন্সি, এবং কিন্তু তারপরেও শওকত মোল্লা বলেছেন যদি শুভেন্দু অধিকারীর বাবার ক্ষমতা থাকে হাইকোর্টে গিয়ে বলুক যে আমার সঙ্গে জঙ্গিদের চুল যোগাযোগ আছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? শুভেন্দু অধিকারীর কাজ নেই, কোন হরিদাস পাল? শুভেন্দু অধিকারী ওর যে দলের নেত্রী সুপ্রিমো তাকে হারিয়েছে গোয়ারান নন্দীগ্রামে। তা যদি শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ করতে হয় ওর সুপ্রিমোর সঙ্গে করবে, ওইসব যেগুলো নখের যোগ্যতা নেই শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে চ্যালেঞ্জ করবে, করবে। আর শুভেন্দু অধিকারী করা দরকার কি? ওই গোয়েন্দা সংস্থা যেগুলো যারা আছে না, ও তারা ঠিক খুঁজে বার করবে যে শওকতের সঙ্গে কি আছে, ওর আইপিডিআর চেক করা হবে, সবকিছু করা হবে। ও তো এমনি কলে কারোর সঙ্গে ফোনে কথা বলবে না, সব করবেই, ধরবে ওকে জোর কি করে এত হাজার হাজার কোটি টাকার সম্পত্তি কি করবে হলো। এই যে তৃণমূলের যে জেহাদি নেতাগুলো আছে তাদের সঙ্গে জেএমবি, বাংলাদেশের জেএমবি জঙ্গি গোষ্ঠীর কি যোগাযোগ আছে, সব খুঁজে বার করা হবে। ওয়েস্ট বেঙ্গল আমাদের নিতেই হবে, তবেই জঙ্গি মুক্ত হবে, জেহাদি মুক্ত হবে। এই মমতা ব্যানার্জি যে সরকার চলছে
এটা হিন্দুদের পক্ষে খুব খতরনাক। এই সরকারকে উচ্ছেদ না করলে এখানকার হিন্দু এবং তথাকথিত যারা যারা দেশটাকে ভালোবাসে সে সমস্ত ভারতীয় মুসলমানদের পক্ষে খুব মানে খতরনাক পজিশনে চলে গেছে। দেখুন এই দেশটা যখন ভাগ হয় কিছু সংখ্যক মুসলমান যারা দেশটাকে মা বলে মনে করছিল তারা রয়ে গেছে, কিন্তু বাংলাদেশ ও পাকিস্তানের মুসলমানরা এখানকার মুসলমানদের সঙ্গে গদ্দারি করেছে। তারা একবারও ভাবেন এখানকার মুসলমানরা খাবে না বাঁচবে কিভাবে থাকবে। হ্যাঁ, কারণ খতরনাক হিন্দুদের সঙ্গে থাকতে পারবে না বলে তো জিন্না আলাদা দেশ করেছিল। তা বাংলাদেশের মুসলমানরা অ্যাকচুয়ালি এখানকার মুসলমানদের সঙ্গে গদ্দারি করেছে। তা সেই গদ্দারদের এবং বা তাদের পরবর্তী বংশধরদের এখানে এনে আশ্রয় দিচ্ছে এই কমিউনিস্ট পার্টির মুসলিম নেতারা এবং এই তৃণমূলের মুসলিম নেতারা। তো যারা দেশটাকে ভালোবাসে সে সমস্ত ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমানরা এবং ভারতীয় হিন্দুদের পক্ষে খুব খতরনাক এই বাংলাদেশ ও পাকিস্তানের ওই জঙ্গি গোষ্ঠীগুলো এবং মুসলিমগুলো। তাদেরকে উচ্ছেদ করার জন্যই এই ওয়েস্ট বেঙ্গলে এই জেহাদি মমতা ব্যানার্জি এবং পিসি ভাইপোর এই সরকারকে উচ্ছেদ করতেই হবে। এটা একটা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বা অস্তিত্ব রক্ষার সংগ্রাম। দাদা রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাড়ছে, কি বলবেন? রোহিঙ্গাদের তো এনে ঢোকাচ্ছে। এটা তো শুধু না 70% মুসলমান ছিল ওয়েস্ট বেঙ্গলে দেশভাগের সময়। এই কোথেকে তারা অফিসিয়ালি 31%, আনঅফিসিয়ালি 36% কোথেকে হলো? শুধু রোহিঙ্গা কেন, বাংলাদেশের মুসলমানদের তো র্যান্ডাম ঢুকে গেছে কমিউনিস্টরা। মমতা এসে কফিনের শেষ পায়ে একটু দেখছে এবং এটা বর্ডারের ফেন্সিং এর জন্য এরা জমি দেয় না। ফেডারেল স্টেটের স্ট্রাকচার অনুযায়ী সরকার রাজ্য সরকারকে জমি দিতে হবে সেন্ট্রালকে অধিগ্রহণ করে, তবেই তো ফেন্সিংটা দিতে পারবে। কমিউনিস্টরাও দেয়নি, বুদ্ধদেব কিছুটা দিয়েছিলেন আর এই তৃণমূলের মমতা ব্যানার্জি দিচ্ছে না, যার ফলে বর্ডার পুরো ওপেন হয়েছে। 2272 কিলোমিটার যে ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশের মধ্যে যে বর্ডারটা রয়েছে এই বর্ডারের বেশিরভাগ যেগুলো ফেন্সিং দেওয়া যায়নি, এখনো প্রায় 880 কিলোমিটার উন্মুক্ত আছে, সেখান থেকে হু করে ঢুকছে। তাই এটা এদের ভোট বৃদ্ধি শুধু তাই নয়, চোরা চালান। এখানে গরু যাচ্ছে, ওদের সোনা আসছে। বিএসএফ কত কি করবে আপনার নজর দৃষ্টিতে? তাহলে কত লক্ষ এখানে বিএসএফ পাশাপাশি দাঁড় করাতে হবে তাহলে? কিন্তু বিএসএফ এর দায়িত্বে তো রয়েছে অমিত শাহ। আরে বিএসএফ এর কি করবে? পুরো একটা জায়গায় কি কভার পুরো করা যায় নাকি? ওরকম একটা দুর্গম এরিয়া কোথাও খালা আছে নালা আছে, এই জন্য তো ফেন্সিংটা দরকার। বিএসএফ মাঝখানে রাউন্ড করবে, তার যদি তো ওই বিএসএফ ওদিকে রাউন্ডে গেলে এদিক দিয়ে ঢুকে পড়ছে। আর এই 4 থেকে 5 কিলোমিটার শুধু মুসলিমরাই এখন হয়ে গেছে, কোনো হিন্দু আর নেই, সব বাংলাদেশের মুসলমানরা। হিন্দু বাড়িতে করে ডাকাতি করে তাদের মেয়েদেরকে ধর্ষণ করে তার কম দামে সেই সময় স্ত্রীরা জমি দিতে বাধ্য হয়েছে বা ছেড়ে ছেড়ে পালিয়ে চলে এসছে। আপনার আগে এই করিমপুর এরিয়ায় যান না, গিয়ে দেখবেন বর্ডারের 5-6 কিলোমিটার কোনো হিন্দু বসতি নেই। পুরো জায়গাটা জেহাদি মুসলিমরা পুরো দখল করে নিয়েছে। সব হিসেবে সব বাংলাদেশি মুসলমান এবং ন্যাচারালি লোকাল ভিলেজ থেকে বিএসএফ কোনো ইনপুট পাচ্ছে না, তারা কোনো ইনফরমেশন পাচ্ছে না যে বাংলাদেশি জঙ্গি গোষ্ঠী ঢুকে গেছে বা অনুপ্রবেশকারী ঢুকে গেছে। এই বাংলাদেশের বর্ডারটা দিয়ে ড্রাগ আসছে, আর্মস আসছে, সোনা আসছে, আর্টিক্স আসছে, তার বদলে এখানে গরু যাচ্ছে। এই সম্পূর্ণ এই যে রাজ্য সরকারের মদতে। ইভেন পাসপোর্ট যে হয়, আমরা পাসপোর্ট সেন্ট্রাল গভর্নমেন্টের হলে কি হবে পাসপোর্ট ডিপার্টমেন্ট, আপনার তো পুলিশ ভেরিফিকেশনের পরেই তো পাসপোর্টটা দেয়। পুলিশ ভেরিফিকেশনটা তো রাজ্য পুলিশের আন্ডারে। সেখানে স্টেটের ডিআইবি ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্স ব্রাঞ্চ ওদের রিপোর্টের ভিত্তিতেই তো পাসপোর্ট দপ্তর কাউকে পাসপোর্ট দেয়। সেখানে ডিআইবি অফিসারদের তৃণমূল নেতারা বলে দিচ্ছে অনুপ্রবেশকারীদের সব ভোটার আই কার্ড, ফেক ভোটার কার্ড, আধার কার্ড যেগুলো দিয়েছে সেই রিপোর্ট ফেকের উপর ভিত্তি করে ওদেরকে রিপোর্ট দিতে হবে, যাতে ওদেরকে অনুপ্রবেশকারী হিসেবে কেউ ডিরেক্ট না করতে হয়। পাসপোর্ট হয়ে যাচ্ছে, এখান থেকে দুবাই চলে যাচ্ছে, ইরাক চলে যাচ্ছে, সিরিয়াতে চলে যাচ্ছে, কত আইসিস জঙ্গি এখান থেকে চলে গেছে তার নিয়ে আইসিস এর ট্রেনিং নিতে, এবং তারা এসে ভারতকে জ্বালাবে। তার কাছে ডুয়েল পাসপোর্ট আছে, ইন্ডিয়ান পাসপোর্ট আছে, বাংলাদেশ পাসপোর্ট আছে, সম্পূর্ণ রাজ্য সরকারের মদতে। দাদা কার্যত হিটকোর চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হলো ফিরহাদ হাকিমকে, কি বলবেন? এ তো নাটক এখন হচ্ছে। তো আপনাকে আমি যেটা এক্সপোজ করলাম যে কলিম গ্রুপের সঙ্গে এই ববি হাকিম এবং মমতা ব্যানার্জি কি সম্পর্ক এটা দেখতে হবে। তো 2011 সালে মমতা ব্যানার্জি সরকার হলো, 2011 সালে ইনকর্পোরেশন হলো কলিম গ্রুপ আফজল তানভীর কলিমের। তো এই কলিম গ্রুপের যত রাজ্যে বেআইনি বিল্ডিং গুলো করেই যাচ্ছে, সব ববি হাকিমের পৃষ্ঠপোষকতা দেয়। হাজার হাজার কোটি কোটি টাকা, কোনো রুলস মানছে না মিউনিসিপ্যালিটি। এছাড়া হিটকো যে কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে যে সমস্ত হাউসিং কমপ্লেক্স গুলো হচ্ছে, তার যারা বডি মেম্বার তাদের মধ্যে অনেকে মারা গেছে, তাদের সমস্ত নমিনি যারা হচ্ছে তারা বিদেশে থাকে, সেই সমস্ত যে কজন বেঁচে আছে তাদেরকে সামনে রেখে র্যান্ডম ববি হাকিমের টিম বসে বসে 10 গুণ 15 গুণ বেশি দামে ফ্ল্যাট গুলো বিক্রি করছে। এই কোঅপারেটিভ সোসাইটি যত আছে ফ্ল্যাট গুলো দিয়েছে, তারা ইনলিস্টেড নয়, যারা ফ্ল্যাট দিচ্ছে তারা সব পেয়ে যাচ্ছে, সব 10 গুণ 20 গুণ দাম দিয়ে কোটি কোটি টাকার এখানে কারবার চলছে, দুর্নীতি চলছে। তো এখানে একটা আইওয়াশ করছে মমতা ব্যানার্জি। আবাস তালিকা নিয়েও তো একাধিক দুর্নীতি উঠে আসছে। মানে আবাস তালিকা পুরোটাই তো ফেক। এখানে 3 তলা 4 তলা বাড়ি গোয়ালঘর দেখিয়ে দিচ্ছে, বাথরুম দেখিয়ে দিচ্ছে, সেখানে সেগুলো ছবি নিয়ে করছে।
এখানে কোনো আগেকার দিনে কি হতো, WBCS বা IAS IPS অফিসার হওয়ার জন্য মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাদের কাছে একটা ছিল যে আমরা IAS হবো, WBCS অফিসার হবো বা IPS হবো। তা মমতা ব্যানার্জি সরকার আমলে কেউ আর ভদ্র পরিবারের বাবা মারা তাদের ছেলেমেয়েদের IAS IPS বা WBCS করবে না, সব করে মেরুদণ্ডহীন ট্রান্সফার হয়, ঠিক আছে। তো সেগুলোর মধ্যে বিন্দুমাত্র যদি জোশ থাকতো তারা অন্তত এই এত দুর্নীতি করতে পারতো না। সুতরাং আজকে যে সমস্ত WBCS অফিসার যারা ভিডিও রয়েছে এরাও তাদের দায়িত্ব অস্বীকার করতে পারে না এই দুর্নীতির জন্য। এদের সকলের পানিশমেন্ট হওয়া উচিত।